তোমরা ভালো আছো সকলে? তো আমি ক্লাস শুরু করতে যাচ্ছি, ঠিক আছে? হ্যাঁ, আলহামদুলিল্লাহ। তো আমরা ক্লাস শুরু করছি। জি স্যার। ওকে, তাহলে আমাদের আজকের ক্লাসের টপিকস হচ্ছে এক্স-রে পিকচার্স এন্ড সাম ডেটা। আমরা প্রথমে রেসপিরেটরি সিস্টেমের কিছু এক্স-রে নিয়ে আলোচনা করব। প্রথমেই এক্স-রে আলোচনা করার আগেই আমি কিছু বেসিক কথা বলতে চাই এক্স-রে সম্বন্ধে, যেগুলো হয়তো তোমরা অলরেডি জানো। একটা এক্স-রে, চেস্টের একটা এক্স-রে কিভাবে বর্ণনা করতে হয় তোমরা কেউ বলতে পারবে? স্যার, এক্স-রে ক্ষেত্রে মানে কিসের এক্স-রে, যেমন হচ্ছে ওকে, চেস্ট এক্স-রে, তারপর ঠিক ভিউটা আছে। বলতে হবে। ওকে, যেমন ধরো এই এক্স-রেটা একজনে বর্ণনা করো, মাওয়া বর্ণনা করো, জান্নাতুল মাওয়া। সামি, This is the chest X-ray of in posterior anterior view, showing bony thorax normal, opacity in the left, no, sir, in the upper zone of the left lung. ওকে, ফাইন। হ্যাঁ, Sir, তুমি other মোটামুটি five. ভালো, হ্যাঁ তুমি ভালোই বলেছো। তো বলো, পাপা একটু জন্য ক্লাস নিচ্ছি। যখন একটা এক্স-রে তোমাদেরকে দেওয়া হবে, এক্স-রেটা একটু সময় নিয়ে একটু বলার চেষ্টা করবা। তো যখন এক্স-রেটা বর্ণনা করবা তখন শুরুতে একদম বেসিক ভাবে সকল এক্স-রে, যেমন এক্স-রে চেস্ট, পেডিয়াট্রিক্সে ভিউ না বললেও চলে। হ্যাঁ, ভিউ বলার দরকার নেই, পিএ ভিউ বা অথবা এপি ভিউ, এটা না বললেও চলে। এটা আমরা ম্যাক্সিমাম ক্ষেত্রে বলতে নিষেধ করি। পেডিয়াট্রিক্সে এটা বলার দরকার নেই। এক্স-রে চেস্ট সুইং, তুমি বাইরে থেকে ভেতরে ঢুকবা। বনিথোরাক্স অ্যান্ড সফট টিস্যু শ্যাডো নরমাল, ট্রাকিয়া সেন্ট্রালি প্লেসড, যদি সেন্ট্রাল থাকে, যেমন এই এক্স-রেটা ট্রাকিয়া সেন্ট্রালি প্লেসড, কার্ডিয়াক শ্যাডো উইথিন নর্মাল লিমিট, অথবা ট্রান্সভার্স ডায়ামিটার অফ দ্য হার্ট ইজ নর্মাল। নর্মাল বলতে হলো তোমাকে জানতে হবে অ্যাবনর্মালটা কি। তারপরে এগুলো বলে বলে তোমার চোখ থাকবে প্যাথোলজির দিকে, মনে মনে তুমি প্যাথোলজিটাকে কিভাবে বর্ণনা করবা সেটা ঠিক করতে থাকবা। এই কথাগুলো তো তোমার মুখস্থ বলা, যে সব টিস্যু শ্যাডো, বনিথোরাক্স নর্মাল, ট্রাকিয়া সেন্ট্রালি প্লেসড, তারপরে ট্রান্সভার্স ডায়ামিটার অফ দ্য হার্ট ইজ নর্মাল, অ্যাপারেন্টলি নর্মাল বলবা। হ্যাঁ, যেহেতু তুমি ওই সময়ের সাথে সাথে মাপো নাই, অ্যাপারেন্টলি নর্মাল। তারপরে তোমার মনের মধ্যে তুমি গুছাইতে থাকবা যে তুমি প্যাথোলজিটা কি বলবা। তারপরে ধরো এই এক্স-রেটা যদি আমরা বলি, দেয়ার ইজ হোমোজেনাস অপাসিটি। এই অপাসিটিটা কোথায়, হ্যাঁ, কোন এরিয়াতে, সেটা তোমাকে বলতে হবে। হোমোজেনাস অ্যাপাসিটি অকুপাইং দ্য আপার অ্যান্ড মিড জোন অফ লেফট লাং ফিল্ড, রাইট লাং ফিল্ড। হ্যাঁ, এটা বলার পর হয়তো তোমাকে বলবে হোয়াট ইজ ইউর ইমপ্রেশন, অথবা হোয়াট ইজ ইউর ডায়াগনোসিস। তখন বলো তো এটা ডায়াগনোসিস কি হবে? নিউমোনিয়া। ওকে, এখানে সরাসরি আমরা নিউমোনিয়া বলবো না, কনসলিডেশন, দ্যাট ইজ কনসলিডেশন। ঠিক আছে, তো কনসলিডেশনের কি কি কারণে কনসলিডেশন হতে পারে? নিউমোনিক কনসলিডেশন, টিউবারকুলার। হ্যাঁ, কনসলিডেশন হতে পারে। যেমন ধরো ডায়াগনোসিস হচ্ছে রাইট সাইডের কনসলিডেশন। এখন তোমার ডিফারেনশিয়াল ডায়াগনোসিস কি কি? একটা হচ্ছে নিউমোনিক কনসলিডেশন, আর একটা হচ্ছে টিউবারকুলার কনসলিডেশন। দুইটা কারণে কনসলিডেশন হতে পারে। এখন তোমাকে যদি আমি জিজ্ঞেস করি যে তুমি যদি এই পেশেন্টটা দেখো, এই পেশেন্টটা তোমার সামনে উপস্থিত, ক্লিনিক্যালি তুমি কি ফাইন্ডিংস পাবা?
ক্লিনিক্যালি তুমি কি ফাইন্ডিংস পাবা? পেশেন্টটাকে যদি তুমি পারকাস করো, আমরা ইন্সপেকশন, পালপেশন, পারকাশন, অস্কালটেশন এই চারটে বেসিক মেথডে আমরা ক্লিনিক্যাল এক্সামিনেশন করি। তো এখন চেস্টের যদি আমরা ওকে পারকাস করি, তাহলে পারকাশনে আমাদের কি ফাইন্ডিংস আসবে বলতে পারবে? পারকাশন ডাল হবে। ওকে, এফেক্টেড রিজিয়নে ডাল হবে। গুড, তোমরা তো আল্লাহর রহমতে ভালো জানো, ভালো পারো, থ্যাঙ্কস। ওকে, ডাল। আর অস্কালটেশনে কি হবে? ডিমিনিশড হবে। এটা একটু ভুল বলে ফেলেছো। অস্কালটেশন করলে আমরা আগে কি শুনি সেটা বলো। বেস সাউন্ড শুনি, ঠিক না? আর কোনো অ্যাডেড সাউন্ড আছে কিনা সেটা শুনি। তাহলে যখন কোনো কনসোলিডেশন থাকবে, কনসোলিডেশন মানে ওখানে শক্ত জিনিস, ওইটা কনসোলিডেট, ওটা শক্ত হয়ে গেছে, ওইটা কঠিন পদার্থ হয়ে গেছে। কনসোলিডেশনে ইউজুয়ালি ব্রেথ সাউন্ড ব্রঙ্কিয়াল হয় আর ইনক্রিজড হয়। ব্রেথ সাউন্ড ব্রঙ্কিয়াল অ্যান্ড ইনক্রিজড, এটা মুখস্থ রাখতে হবে যে এখানে তুমি শোনো পাও বা না পাও, তোমাকে পরীক্ষার হলে বলতে হবে ব্রেথ সাউন্ড ব্রঙ্কিয়াল এবং ইনক্রিজড। এখানে ডিমিনিশড হবে না, কারণ কঠিন পদার্থের ভেতর দিয়ে শব্দ খুব র্যাপিড পাস করে এবং খুব দ্রুত মানে লাউডলি শোনা যায়। তাহলে দেখো, ইন্সপেকশনে আমরা তোমাকে পারকাশন এবং অস্কালটেশন জিজ্ঞেস করলাম। এখন ক্লিনিক্যালি কি প্রেজেন্টেশন নিয়ে আসবে পেশেন্টটা? আমাদের কাছে কফ, ফিভার, রেসপিরেটরি ডিস্ট্রেস এই নিয়ে প্রেজেন্ট করবে। জ্বর থাকবে, কাশি থাকবে, শ্বাসকষ্ট নিয়ে প্রেজেন্ট করবে। এখন যেটা আমাদের থিওরিটিক্যাল জানতে হবে, ফার্দার ইনভেস্টিগেশন তুমি কি করবা, ট্রিটমেন্ট কি দিবা, সেটা আমি আর আলোচনা করব না। তাহলে যদি আমরা এক্সরেটাতে আবার একটু ফিরে যাই, তাহলে এক্সরে চেস্ট, সুইং, বনিথোরাক্স, সব টিস্যু শ্যাডো নর্মাল। এই নর্মাল বলার আগে অন্তপক্ষে ক্লাভিকল দুইটা দেখে নিবা। তোমাদের দৃষ্টিটা ক্লাভিকলের উপরে থাকবে যে ক্লাভিকলে কোনো ফ্র্যাকচার আছে কিনা। অনেক সময় ক্লাভিকলে ফ্র্যাকচার দিয়েও তোমাদেরকে স্যাররা অনেক সময় মানে বোঝানোর, মানে তুমি তোমার আই কতটুকু শার্প এটা বোঝার জন্য একটা ফ্র্যাকচারাল এক্সরে দিতে পারে যে ওর ফ্র্যাকচারটা ওর নজরে পড়ে কিনা। এই জন্য ক্লাভিকল দুইটা আগে দেখে নিবা যে বনিথোরাক্স, সব টিস্যু শ্যাডো যে নর্মাল বলছো, ক্লাভিকলে কোনো ফ্র্যাকচার আছে কিনা। তারপরে ট্রাকিয়া সেন্ট্রালি প্লেসড and cardiac shadow apparently normal, there is an homogeneous opacity। যখন একদম সাদা, ভেতরে কোনো এয়ার অত বোঝা যাচ্ছে না, তখন আমরা বলবো there is an homogeneous opacity। কোথায় এটা অকিউপাই করতেছে অপাসিটিটা? অকিউপাইং আপার অ্যান্ড মিড জোন, আপার পার্ট অফ দ্য মিড জোন। আমরা চেস্ট এক্সরেকে 3টা জোনে ভাগ করি, আপার জোন, মিড জোন, লোয়ার জোন। ইউজুয়ালি লোয়ার পার্ট অফ দ্য সেকেন্ড রিব পর্যন্ত আপার জোন, সেকেন্ড রিব থেকে ফোর্থ রিব পর্যন্ত হচ্ছে মিড জোন, ফোর্থ রিব থেকে হচ্ছে ডোম অফ দ্য ডায়াফ্রাম হচ্ছে লোয়ার জোন। এভাবে তুমি জোনগুলো ভাগ করে তোমাকে বলতে হবে, ঠিক আছে? তাহলে আমরা নেক্সট যাই। এক্সরেটা বলবো পরে, এক্সরেটা বলো, এক্সরেটা বলো তো একরামুন্নেসা বলো। আমার কথা শুনতে পাচ্ছ? তোমরা কি আমাকে শুনতে পাচ্ছ? জি স্যার, শুনতে পাচ্ছি। হ্যাঁ, তাহলে এই একরামুন্নেসা কি আমাকে শুনতে পাচ্ছ? প্রমা বিশ্বাস আছো? প্রমা বিশ্বাস? জি স্যার। প্রমা বলো তো এক্সরেটা। ভয় নেই, না পারলে বকা দেব না, বলো। বলো সুন্দর করে। দিস এক্সরে চেস্ট ভিউ বলা দরকার নেই। এক্সরে চেস্ট, the X-ray test showing of showing বনিথোরাক্স, সব টিস্যু শ্যাডো নরমাল। এভাবে বলতে বলতে তোমার প্যাথোলজিটাকে তুমি গুছাবা। হ্যাঁ, এগুলো তো মুখস্থ কথা। bonithorax are normal, বনিথোরাক্স এন্ড সব টিস্যু, শোনো, বনিথোরাক্স এন্ড সব
সফট টিস্যু শ্যাডো And নরমাল, soft এই কথাটা tissue. হ্যাঁ একসাথে বলে ফেলবা। Bony thorax ট্রাকিয়া, হ্যাঁ and বনি soft থোরাস tissue. এন্ড সফট টিস্যু And শ্যাডো soft নরমাল। tissue normal. নরমাল Trachea is centrally placed. প্লেসড, ওকে ফাইন। তারপরে Cardiac shadow is approximately গুড normal. ফাইন। তারপরে Mm, এখন তুমি প্যাথোলজিতে Costophrenic and কার্ডিওফেনিক অ্যাঙ্গেল নরমাল, are normal. ওকে There are some patchy opacity in the upper and middle lobe. লোব বলবো না, জোন বলবো। The upper and middle zone in the right lung. গুড। এখন এটা কি আমার কাছে তোমার কাছে প্যাসি অপাসিটি মনে হচ্ছে না একটা ইনহোমোজেনাস অপাসিটি মনে হচ্ছে? পুরো অপাসিটিটা কিন্তু অনেক বড়, কিন্তু অপাসিটিটা ইনহোমোজেনাস, জায়গায় জায়গায় না, হ্যাঁ যেখানে একটু এখানে একটু এখানে একটু এখানে একটু। যদি বিভিন্ন জায়গায় জায়গায় থাকতো তাহলে সেটা আমরা প্যাসি বলতাম। যেহেতু মোটামুটি একটা এরিয়া দখল করে আছে এবং একটা সার্কামস্ক্রাইবড অপাসিটি, যদি এটা ইনহোমোজেনাস মানে এটা আগের যে আমরা নিউমোনিয়া কনসালটেশন এক্সরেটা দেখলাম এটা ওরকম না, এটা মাঝখানে মাঝখানে এয়ার আছে, এজন্য এটা ব্ল্যাক এন্ড হোয়াইট এর মিক্সার। হ্যাঁ, দ্যাট ইজ এন ইনহোমোজেনাস অপাসিটি অকুপাইং আপার এন্ড মিড জোন অফ দা রাইট লাং ফিল্ড। ওকে, এখন এটা কি হতে পারে ডায়াগনোসিস বলতে পারবে? ওকে, এটা ইউজুয়ালি টিউবারকুলোসিসে হয় এরকম। হ্যাঁ দেখো এই যে ডায়াগনোসিস পালমোনারি টিউবারকুলোসিস। এছাড়া যদি তোমাকে আমরা ডিডি বলতে বলি তাহলে এটা মুখস্থ রাখতে হবে। স্টাফিলোকোকাল ইনফেকশন, ক্ল্যাপশিয়ালা ইনফেকশন, হিস্টোপ্লাজমোসিস, এটা তোমাদের জন্য কঠিন শব্দ, এটা পোস্ট গ্রাজুয়েশনে শুনতে চায়। ক্যারোসিন পয়জনিং, ক্যারোসিন পয়জনিংও এরকম অপাসিটি আসতে পারে, ঠিক আছে? ক্যারোসিন পয়জনিংও এরকম অপাসিটি আসতে পারে। প্রথমে তোমাকে বলতে হবে পালমোনারি টিউবারকুলোসিস। তো থ্যাংক ইউ প্রমা, সুন্দর বলেছো। তো এখন পরীক্ষার হলে তোমাকে একটা এক্সরে দিয়ে তো তোমাকে আস্তে আস্তে ভেতরে ঢুকবে। হ্যাঁ, হয়তো তোমাকে টিচার জিজ্ঞেস করবে যে এই পেশেন্টটা তোমার কাছে কি কি নিয়ে প্রেজেন্ট করবে। তুমি বলবা যে টিচার এটা এই পেশেন্টটা আমার সাথে জ্বর, ফিভার, কফ এন্ড রেসপিরেটরি ডিস্ট্রেস নিয়ে প্রেজেন্ট করবে। তো তুমি এই পেশেন্টটাকে যদি তুমি এক্সামিন করো তাহলে তুমি কি পাবে? তো এক্সামিনেশনের একদম ফর্মুলা অনুযায়ী চিন্তা করে বলবা। ইনস্পেকশন, পালপেশন, পারকাশন, অসকালটেশন, প্রত্যেকটা পয়েন্ট ধরে ধরে বলবা। ইনস্পেকশনে যদি জিজ্ঞেস করে তুমি বলবা ইনস্পেকশনের টিচার আমি ওর দেখবো যে ওর এফেক্টেড সাইডটা একটু মুভমেন্টটা কম, ডিমিনিশড মুভমেন্ট। পালপেশনে আমরা রেসপিরেটরি সিস্টেমে পালপেশনে কি দেখি বলো তো? পালপেশনে আমরা কি কি দেখি মনে পড়ে? এক্সামিনেশন রেসপিরেটরি সিস্টেমে পালপেশনে কি কি দেখি? The position of the trachea. Position of trachea, thank you. তারপরে apex beat, apex beat, position of the apex beat. vocal Good. fremitus. Vocal fremitus, good, very good. আমার স্টুডেন্ট তো অনেক ভালো, সবাই খুব ভালো পারে। কে বললা এটা? Sir, roll 41. ওকে, থ্যাংক ইউ। তাহমিনা না? জি স্যার। তাহলে আমরা এটা পেলাম। আমরা পালপেশনে আমরা পজিশন অফ দ্য ট্র্যাকিয়া দেখি, পজিশন অফ দ্য অ্যাপেক্স বিট দেখি এন্ড ভোকাল ফ্রেমিটাস দেখি। পারকাশনে আমরা পারকাশন নোট ডাল অথবা পারকাশন নোট রেজোনেন্ট এটা বলি। আর অসকালটেশনে আমরা ব্রেথ সাউন্ড দেখি, অ্যাডেড সাউন্ড দেখি। এখন এটার ফার্দার ইনভেস্টিগেশন কি হবে, ট্রিটমেন্ট কি হবে, এটা তোমরা মুখস্থ করে ফেলবা। যে টিউবারকুলোসিসে ফার্দার ইনভেস্টিগেশন কি করতে হয় একদম ছোটস্থ, আর ট্রিটমেন্ট কি দিব। তাহলে এই এক্সরেটা যদি আমরা বলি এভাবে, তাহলে এক্সরে চেস্ট শোয়িং বনি থোরাক্স, সফট টিস্যু শ্যাডো নরমাল, ট্রাকিয়া সেন্টারি প্লেসড। ট্রাকিয়াটা যদিও হালকা একটু রাইট সাইডে ডেভিয়েট হয়েছে, একটু রাইট সাইডে তো হালকা নরমালি ডেভিয়েট থাকবে। আর বনি থোরাক্স, সফট টিস্যু নরমাল, ট্রাকিয়া সেন্টারি প্লেসড, কোস্টোফেনিক, কার্ডিওফেনিক অ্যাঙ্গেলস আর নরমাল, cardiac shadow apparently normal, and there is inhomogeneous opacity occupying upper and mid zone of the right lung field. Yes, and diagnosis হচ্ছে pulmonary tuberculosis. এই এক্সরেটা বলো, এই এক্সরেটা বলবা কে বলো তো? এক্সরেটা বলবে মুহতাসিম। মুহতাসিম আছে রোল 20।
হ্যাঁ মুহতাসিম বলো তো এক্সরেটা। This is the X-ray PA view showing normal bony thorax and other soft tissues. There are patchy opacity in মাল্টিপল প্যাসি অপাসিটি, ঠিক না? patchy opacity in both lung. হ্যাঁ মাল্টিপল Both lung প্যাসি fields. অপাসিটি ইন বোথ লাং ফিল্ডস। ওকে তুমি সুন্দর বলেছ, আর একটু সুন্দর করে বলবে দেয়ার ইজ এ দিস ইজ চেস্ট এক্সরে। আমি আগে বলেছি পেডিয়াট্রিক্সে ভিউ না বললেও চলবে। হ্যাঁ চেস্ট এক্সরে অ্যান্ড বনিথোরাক্স সব টিস্যু শ্যাডো নরমাল। আগে নরমাল বলা দরকার, নরমাল বনিথোরাক্স সব টিস্যু না, বনিথোরাক্স অ্যান্ড সব টিস্যু শ্যাডো নরমাল। তারপরে আস্তে আস্তে তুমি আরো বলতে থাকো, তুমি সময় নাও, প্যাথোলজিটা বলার আগে তুমি সময় নেবা। কোস্ট্রোফেনিক কার্ডিওফেনিক অ্যাঙ্গেলস আর ক্লিয়ার, ঠিক আছে না? কার্ডিয়াক শ্যাডো অ্যাপারেন্টলি নরমাল বা নরমাল ইন সাইজ। তারপরে বলো মাল্টিপল প্যাসি অপাসিটি ইনভলভিং বোথ লাং ফিল্ডস। তাহলে এটার ডায়াগনোসিস কি বলবো আমরা, বলো তো মুহতাসিম? ডায়াগনোসিস বলতে পারবে? ওকে মিলিয়ারি টিউবারকুলোসিস। হ্যাঁ মিলিয়ারি টিউবারকুলোসিস, মিলিয়ারি টিউবারকুলোসিসের নাম শুনেছো না? জি স্যার। ওকে মিলিয়ারি টিউবারকুলোসিস। তাহলে এটার কজেস অফ দ্য এরকম মিলিয়ারি মটলিং, ওই যে মাল্টিপল যে প্যাসি অপাসিটি গুলো, ওগুলোকে আমরা মিলিয়ারি মটলিং বলি। এরকম মিলিয়ারি মটলিং যদি থাকে একটা এক্সরের মধ্যে, তাহলে তার কয়েকটা ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস হয়। এক নম্বর তো হচ্ছে মিলিয়ারি টিউবারকুলোসিস, 2 নম্বর হচ্ছে সার্কোডোসিস, 3 নম্বর হচ্ছে ইন্টারস্টিশিয়াল লাং ডিজিজ, 4 নম্বর হিস্টোপ্লাজমোসিস, 5 নম্বরে হচ্ছে পালমোনারি ইসোনোফিলিয়া অ্যান্ড হেমোসিরারোসিস। কথাগুলো তোমরা মুখস্থ করে ফেলবে, সারা জীবন কাজে লাগবে। তাহলে এরকম মিলিয়ারি মটলিং যদি থাকে, তাহলে তোমার ডায়াগনোসিস হবে, প্রভিশনাল ডায়াগনোসিস হচ্ছে মিলিয়ারি টিউবারকুলোসিস। কারণ এই ছোট ছোট প্যাসি অপাসিটি গুলোকে আমরা মিলিয়ারি মটলিং বলি। আর ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস হচ্ছে সার্কোডোসিস, ইন্টারস্টিশিয়াল লাং ডিজিজ, হিস্টোপ্লাজমোসিস, পালমোনারি ইসোনোফিলিয়া, হেমোসিডারোসিস। এই সবগুলো কথার যদি সবগুলো যে ডায়াগনোসিস গুলো বললাম ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস, জাস্ট জিনিসগুলো কি শুধু হেডলাইনটা একটু দেখে নিবা। সার্কোডোসিস কি জিনিস, ইন ডিটেলস পুরো ডিজিজটা পড়ার দরকার নাই। ইন্টারস্টিশিয়াল লাং ডিজিজটা কি, 5টা লাইন একটু দেখে নিলাম। হিস্টোপ্লাজমোসিসটা কি, 5টা লাইন একটু দেখে নিবা, তাহলে তোমাদের আন্ডারস্ট্যান্ডিংটা ক্লিয়ার হবে। এই এক্সরেটা বলো, ফারিয়া আছে? ফারিয়া মেহের, হ্যাঁ এক্সরেটা বলো তো। This is chest X-ray, sir, showing bony thorax and soft. Sir, ওকে ঠিক আছে, তাহলে এই এক্সরেটা বলো। this is chest X-ray showing bony thorax and soft tissue shadow normal. Trachea is centrally placed. কার্ডিয়াক শ্যাডো তো পুরোপুরি বোঝা যাচ্ছে না, একটু হ্যাঁ। দেয়ার ইজ হোমোজেনাস অপাসিটি উইথ কার্ভিলিনিয়ার আপার বর্ডার, ঠিক না? এটা হলো হোমোজেনাস অপাসিটি আছে, সাথে আপার বর্ডারটা একটু কার্ভ আপার বর্ডার, হ্যাঁ, এবং অবস্কিউরিং ঢেকে ফেলছে। দেখো কোস্টোফেনিক কার্ডিওফেনিক অ্যাঙ্গেল, বিশেষ করে কোস্টোফেনিক অ্যাঙ্গেল অফ বোথ সাইড ইজ অবস্কিউরড। কোস্টোফেনিক অ্যাঙ্গেল গুলো এখন তোমার কিন্তু ক্লিয়ারলি বোঝা যাচ্ছে না। বোথ সাইডে কোস্টোফেনিক অ্যাঙ্গেল গুলো ঢেকে গেছে, তার মানে এটা ফ্লুইড, এটা হচ্ছে প্লুরাল ইফিউশন। এখানে লেফট সাইডেও প্লুরাল ইফিউশন আছে, রাইট সাইডেও প্লুরাল ইফিউশন আছে। হ্যাঁ রাইট সাইডে একটু বেশি, কিন্তু লেফট সাইডে কম্পারেটিভলি কম। আর প্রিভিয়াস এক্সরেটা এটা
লেফট সাইড ক্লিয়ার বাট রাইট সাইডটা একদম হিউজ অপাসিটি, হোমোজেনাস অপাসিটি উইথ কার্ভিলিনিয়ার আপার বর্ডার। এরকম যখন থাকবে, দেখো আমি তোমাকে অ্যারো দিয়ে দেখিয়ে দিয়েছি যে আপার বর্ডারটা কার্ভ হয়ে গেছে। এরকম হোমোজেনাস অপাসিটি সাথে তোমার যদি কোস্টোফেনিক, স্পেশালি কোস্টোফেনিক অ্যাঙ্গেলটা যদি অবস্কিউড থাকে, যে কোস্টোফেনিক অ্যাঙ্গেলে আর বোঝা যাচ্ছে না, অপাসিটির সাথে এটা মার্জ হয়ে গিয়েছে, তখন তোমাকে ধরে নিতে হবে এটা ফ্লুইড। হ্যাঁ, তাহলে এটা হচ্ছে প্লোরাল এফিউশন। এই এক্সরেটা দেখবা ট্রাকিয়াটা একটু শিফটেড হয়েছে টু দ্য লেফট, ফ্লুইডের কারণে ট্রাকিয়াটা একটু লেফটে শিফটেড হয়েছে। আর এই এক্সরেটা মোটামুটি ট্রাকিয়া সেন্ট্রালি প্লেসড। তাহলে তুমি সুন্দর করেছো যে এক্সরে চেস্ট সুইং বনিথোরাক্স সফট টিস্যু শ্যাডো নরমাল, ট্রাকিয়া সেন্ট্রালি প্লেসড। কার্ডিয়াক শ্যাডোটা অত ক্লিয়ারলি বোঝা যাচ্ছে না, বোঝা না গেলে তুমি বলে দিবা কার্ডিয়াক শ্যাডো ইজ নট ক্লিয়ারলি অবজার্ভড। There is homogeneous opacity of both lung fields, obscuring costophenic angle, and there is a curvilinear অথবা curve upper border. তাহলে এটা ডায়াগনোসিস কি? প্লোরাল ইফিউশন। ঠিক আছে, প্লোরাল ইফিউশনের ডিফারেনশিয়াল ডায়াগনোসিস কি কি হতে পারে? পালমোনারি টিবি হতে পারে, পোস্ট নিউমোনিক কনসালটেশন, পোস্ট নিউমোনিক প্লোরাল ইফিউশন হতে পারে, লিম্ফোমা হবে যদি ওয়ান সাইড, এক সাইডে হলে লিম্ফোমা হবে, নেফ্রোটিক সিনড্রোম হতে হলে বোথ সাইডে প্লোরাল এফিউশন হবে। আর তোমার সিসিএফ, হ্যাঁ, অর্থাৎ কনজেস্টিভ কার্ডিয়াক ফেলোর হলো প্লোরাল এফিউশন হতে পারে। মেইনলি তোমাদের তো দুইটা কথা বলতেই হবে, যদি এক সাইডে প্লোরাল এফিউশন হয় তোমরা তিনটা কথা বলবা, পালমোনারি টিপি, পোস্ট নিউমোনিক অ্যান্ড লিম্ফোমা। একটা প্লোরাল এফিউশন এক্সরে দিল যে ওয়ান সাইডে প্লোরাল এফিউশন, তোমার ডায়াগনোসিস বললা প্লোরাল এফিউশন, সাইড বলবা লেফট সাইড অথবা রাইট সাইডের প্লোরাল এফিউশন। আর ডিফারেনশিয়াল ডায়াগনোসিস তোমার কাছে জিজ্ঞেস করলে তিনটা মুখস্থ রাখবা, পালমোনারি টিউবারকুলোসিস, পোস্ট নিউমোনিক অর্থাৎ নিউমোনিয়া হওয়ার পরে প্লোরাল এফিউশন হতে পারে, আর হচ্ছে লিম্ফোমা। আর বোথ সাইড হইলে তোমাকে অবশ্যই তোমাকে নেফ্রোটিক সিনড্রোম অ্যান্ড কনজেস্টিভ কার্ডিয়াক ফেলিওর, এই কথা দুইটা তোমাকে বলতে হবে। তখন নিউমোনিয়া না বললেও চলে, আর নিউমোনিয়া সাধারণত লাংয়ের এক সাইডে হয়, লিম্ফোমা এক সাইডে হয়। এই দুইটা বলার দরকার নাই, তোমার পালমোনারি টিবি বলবা, নেফ্রোটিক সিনড্রোম বলবা, কনজেস্টিভ কার্ডিয়াক ফেলিওর বলবা। ঠিক আছে, তাহলে এই পেশেন্টটা প্রেজেন্ট করবে আমাদেরকে ফিভার, কফ, রেসপিরেটরি ডিস্ট্রেস নিয়ে। আর এর ক্লিনিক্যাল ফাইন্ডিংস কি হবে সেটা তোমাকে জেনে নিতে হবে। টিবির ক্ষেত্রে কি হতে পারে না? কোনটা? টিবি, পালমোনারি টিবির ক্ষেত্রে কি বোথ সাইডে হতে পারে না? হ্যাঁ, পালমোনারি টিবি বোথ সাইড হতে পারে, এটা বললাম। পালমোনারি টিবি বোথ সাইড বোথ সাইড থাকলে পালমোনারি টিবি, নেফ্রোটিক সিনড্রোম, কনজেস্টিভ হার্ট ফেলিওর। আর যদি সিঙ্গেল সাইড থাকে পালমোনারি টিবি, নিউমোনিক কনসালটেশন, নিউমোনিক এফিউশন অ্যান্ড লিম্ফোমা। ঠিক আছে, যদি টাইম আউট হয়ে যায় আমাদের জুম সেশনে তাহলে আমরা পুনরায় আবার ঢুকবো। ঠিক আছে, এখন আসছো এই এক্সরেটা বলবো একজনে, এটা কে বলবা? আফরোজা জান্নাত, আফরোজ জান্নাত আসো নাকি? তোমরা কি শুনতে পাচ্ছ? হ্যাঁ, রোল 52 আসো, রোল 52। এই এক্সরেটা একজনে বলো, বোঝা যাচ্ছে? This is the chest X-ray showing bony thorax and soft tissue shadow normal. Trachea is centrally placed. Good, Cardiac shadow is apparently normal. good. There is a well circumscribed opacity in the upper zone of the right lung field. With air fluid level. With air fluid level. Air fluid levelটা বোঝা যাচ্ছে? দেখো নিচে কত সুন্দর অপাসিটি, একদমই হোমোজেনাস, এবং তুমি সার্কামস্ক্রাইব বলছো কিন্তু উপরের অংশটা এয়ার, উপরের অংশটা কিন্তু এয়ার, তার মানে নিচে একটা লাইন আছে এয়ার ফ্লুইড লেভেল। এটা তাহলে এটা ডায়াগনোসিস কি বলতে পারবে? লাং অ্যাবসেস। গুড, ভেরি গুড, তোমরা তো সবই জানো, আমি না পড়াইলেও চলতো। এই এক্সরেটা সেম,
হ্যাঁ, এটা হচ্ছে লেফট লাং অ্যাবসেস। হ্যাঁ, এটা হচ্ছে তোমার সার্কামস্ক্রাইব প্রপাসিটি উইথ এয়ার ফ্লুইড লেভেল। তাহলে লাং অ্যাবসেস ডায়াগনোসিস, এটার পজিটিভ এজেন্টগুলো জানতে হবে, স্ট্রেপ্টোককাস নিউমোনি, স্ট্রেপ্টোককাস নিউমোনি। হ্যাঁ, আর এটা তোমাকে তোমার কাছে এই পেশেন্টটা প্রেজেন্ট হবে হাই গ্রেড ফিভার নিয়ে, একদম টক্সিক লুকিং থাকবে, কফ থাকবে উইথ ফাউল স্মেলিং স্পোটাম এন্ড রেসপিরেটরি ডিস্ট্রেস থাকবে, চেস্ট পেইন থাকবে। ঠিক আছে, ওকে, আমরা নেক্সট এক্সরেতে যাই। এখন আমরা একটা কার্ডিয়াক এক্সরে দেখব। এই এক্সরেটা বলো, এই এক্সরেটা বলতে পারবে তোমরা? shape heart, ওকে, ওরকম এক্সরে চেস্ট শোয়িং বোনি থোরাক্স সফট টিস্যু শ্যাডো নরমাল, তারপরে তোমার ট্রাকিয়া সেন্ট্রালি প্লেসড, কোস্টোফেনিক কার্ডিওফেনিক অ্যাঙ্গেলস আর ক্লিয়ার। হার্টটা দেখো একটু, দেয়ার ইজ, হার্টটা একটু বুট শেপেড মনে হচ্ছে না? হ্যাঁ, বুট শেপেড হার্ট, অ্যাপেক্সটা টিল্টেড আপওয়ার্ডস, তারপরে অ্যাপেক্সটা আপওয়ার্ড টিল্টেড হয়ে গেছে, আর এখানে একটা কনকেভিটি, যদি এটা ক্লিয়ারলি বোঝা যাচ্ছে না, এটা কনকেভিটি আছে। দেয়ার ইজ বুট শেপেড হার্ট। বুট শেপেড হার্ট কিসে হয় বলো তো? so tetralogy of Fallot, ওকে, গুড, টেট্রালজি অফ ফ্যালট। তাহলে ডায়াগনোসিস হচ্ছে টেট্রালজি অফ ফ্যালট। তাহলে এক্সরেটা দিয়ে যদি তোমাকে বলা হয় যে এটা এই পেশেন্টটা তোমাকে কি নিয়ে প্রেজেন্ট করবে, তোমাকে ক্লিনিক্যাল ফিচারগুলো বলতে হবে। হ্যাঁ, যে সাইনোটিক স্পেল নিয়ে প্রেজেন্ট করতে পারে, সাইনোটিক স্পেল ডিউরিং ক্রাই, ব্রিথিং ডিফিকাল্টি থাকবে, সিনকপ থাকতে পারে, যে হঠাৎ করে পেশেন্টটা আনকনশাসে তোমার কাছে প্রেজেন্ট করতে পারে, আর গ্রোথ রিটার্ডেশন, ওর গ্রোথ রিটার্ডেশন থাকবে। ঠিক আছে, ওকে। আর এক্সামিনেশন যদি করো, জেনারেল এক্সামিনেশনে তুমি ওকে ক্লাবিং পাবা, সায়ানোসিস পাবা। ঠিক আছে, আমরা ওগুলো যাচ্ছি না, সময় আমাদের কম। এই এক্সরেটা একটু বলো তো, এই এক্সরেটা এই এক্সরেটা বলো। Here ends. হেয়ার অন Here এন্ডস on the অ্যাপিয়ারেন্স। end, এক্সরেটা কিসের? skull, skull. এক্সরে স্কাল। হ্যাঁ, এক্সরে স্কাল শোয়িং হেয়ার অন এন্ড অ্যাপিয়ারেন্স। ওকে, তাহলে এটা কিসে পাওয়া যায়? Thalassemia. গুড, ভেরি গুড, এটা থ্যালাসেমিয়ার এক্সরে। তাহলে এটা আরেকটা হলো আমরা ইনক্রিজ ডিপ্লয়িক স্পেস এন্ড হেয়ার অন এন্ড অ্যাপিয়ারেন্স, থ্যালাসেমিয়া মেজর। ওকে, এই এক্সরেটা দেখো তো, এই এক্সরেটা দেখো, এটা একটা হ্যান্ডের এক্সরে। তুমি দেখো যে বোনের যে মেটাফাইসিসটা কাফিং হয়ে গেছে না? জি স্যার। বোঝা যাচ্ছে Yes, sir. যে এই যে কাফিং অফ দ্য মেটাফাইসিস, ফ্রেইং, কাফিং এন্ড স্প্লেইং মানে ওয়াইডেনিং হয়ে যাওয়া। হ্যাঁ, দেখো এখানে যে মেটাফাইসিসটা ওয়াইড হয়ে গেছে, মেটাফাইসিসটা কাফের মতো একটা শেপ ধারণ করেছে, কনকেভ একটা শেপ ধারণ করেছে, এবং একটা ঘষা, হ্যাঁ, ফ্রেইং, একদম ঘষা। হ্যাঁ, এটা অত শার্প সুন্দর মার্জিন না, কেমন যেন ঘষা। বলো তো এটা কিসের এক্সরে? rickets, Rickets, sir. ওকে, ফাইন, তুমি তো সব জানো দেখি। রিকেটস এর এক্সরে, থ্যাংক ইউ। তাহলে কাফিং অফ দ্য মেটাফাইসিস, ফ্রেইং, স্প্লেইং শব্দটা হলো ওয়াইডেনিং অফ দ্য মেটাফাইসিস, এটাকে স্প্লেইং বলা হয়। এন্ড আরেকটা কথা তোমাকে বলতে হবে, জেনারেলাইজড অস্টিওপেনিয়া, পুরো বোনটার মধ্যে একটা অস্টিওপেনিয়া দেখো, একটা ব্ল্যাকেনিং হয়ে যাওয়া, বোনটা যে একদমই হোয়াইট থাকবে তা না, এই বোনটা একটু ব্ল্যাকেনিং হয়ে যাওয়া মানে হচ্ছে অস্টিওপেনিয়া আছে। এটা হচ্ছে তোমার রিকেটস। ট্রিটমেন্ট কি দেবা? ক্যালসিয়াম এন্ড ভিটামিন ডি সাপ্লিমেন্টেশন, ঠিক না? ওকে, এই এক্সরেটা দেখো তো, এই এক্সরেটা কিছু বোঝা যায়? একটা হচ্ছে জেনারেলাইজড অস্টিওপেনিয়া আছে এন্ড পেন্সিল থিন কর্টেক্সটা একদম থিন হয়ে আছে। 2 নম্বর দেখো একটা কর্নার সাইন, এটাকে কর্নার সাইন বলা হয়। 4 নম্বরে দেখো রিঙ্গিং অফ এপিফাইসিস, এই কথাটা শুনে কোন একটা ডায়াগনোসিসের কথা মনে পড়ে? আর ফ্র্যাঙ্কেলস লাইন, বলো তো এটা কিসের এক্সরে?
ringing of epiphysis, corner sign, pencil thin cortex. এটা হচ্ছে তোমার বুনসের আরেকটা এক্সরে দেওয়া হবে রিকেটসের পাশাপাশি, সেটা হচ্ছে স্কারবি। হ্যাঁ, এটা হচ্ছে দেখো পুরো গ্রাউন্ড গ্লাস অ্যাপিয়ারেন্স এন্ড রিংিং অফ পেন্সিল থিন কর্টেক্সটা খুব থিন থাকবে। কর্নার সাইন, হার্টিটা যে ডায়াফাইসিস, এই ডায়াফাইসিসটা একদম কর্নার মানে কোনা কোনা হয়ে যাবে। হ্যাঁ, মানে একটু অ্যাঙ্গুলেশন হয়ে যাবে, কর্নার সাইন। 2 নাম্বারটা হচ্ছে কর্নার সাইন, আর 4 নাম্বারটা হচ্ছে এপিফাইসিসটা একদম রিংিং অফ এপিফাইসিস। আর 3 নাম্বারটা হচ্ছে ফ্র্যাঙ্কেলস লাইন অফ ক্যালসিফিকেশন, এটা স্কারবির এক্সরে। ঠিক আছে, স্কারবি কেন হয়? Vitamin C deficiency. ভিটামিন সি ডেফিসিয়েন্সির জন্য। গুড। ভিটামিন সি একটা মাত্র ডিজিজ যেটা তোমার এক ডোজ ভিটামিন সি দিলেই ওর মানে তোমার এটা হিলিংটা শুরু হয়ে যায়। ওকে, এখন আমরা কিছু পিকচারে যাব। তাহলে আমরা কিছু চেস্টের এক্সরে দেখলাম, কার্ডিয়াক একটা টপের এক্সরে দেখলাম, আর রিকেটস এবং স্কারবির এক্সরে দেখলাম। এখন আমরা কিছু পিকচার দেব। এই পিকচারটা দেখো, এই পিকচারটা দেখে কিছু মনে পড়ে? কে বলবে? ওকে, নাইম বলো। নাইম আছো? নাইম ইসলাম। ওকে নাইম, ওয়ালাইকুম সালাম। পিকচারটা দেখে কিছু মনে হয়? কি মনে হয় ওর কাছে আছে? দেখো নেজাল মঙ্গলয়েড ফেসটাও তো না, তুমি ডিপ্রেসড নেজাল ব্রিজটা ডিপ্রেস, একদম দেখো নোজটা একদম ডিপ্রেসড হয়ে গেছে। তোমরা কি মোবাইলে দেখছো? জি স্যার। তাহলে তো পিকচারটা ছোট উঠবে, বোঝা যায় পিকচারটা? জি স্যার, বোঝা যায়। ওকে, তাহলে নেজাল ব্রিজটা ডিপ্রেসড, তারপরে তোমার দেখো আর ম্যাক্সিলারিটা একটু প্রমিনেন্ট। হ্যাঁ, ম্যাক্সিলারিটা একটু প্রমিনেন্ট, একদম ম্যাক্সিলারিটা একটু প্রমিনেন্ট। আর তোমার একটু দাঁতটা যদিও তার আটকানো, কিন্তু তবু বোঝা যাচ্ছে যে দাঁতটা একটু বের হয়ে আসতে চাচ্ছে, অর্থাৎ ম্যালোকুলেশন অফ টিথ আছে। আর ফ্রন্টাল বুজিং অত স্পষ্ট না, একটু ফ্রন্টাল বুজিং আছে, কারণ হেয়ার লাইনটা অনেক উপরে উঠে গেছে, ফ্রন্টাল বুজিং। তাহলে ফ্রন্টাল বুজিং, ডিপ্রেস নেজাল ব্রিজ, ম্যাক্সিলারি প্রমিনেন্স। ওর দেখো ওর ফেসটা একটু মঙ্গলয়েড ফেসেস। হ্যাঁ, ওর ফেসটা একটু মঙ্গলয়েড ফেস, ওরও ডিপ্রেস নেজাল ব্রিজ আছে, আপওয়ার্ড স্ল্যান্টিং অফ আই। হ্যাঁ, আইটা একটু আপওয়ার্ড স্ল্যান্টিং। হ্যাঁ, এটা হচ্ছে, বলো তো এটা কিসের ফটো? ডাউন সিনড্রোম। গুড, ডাউন সিনড্রোম। ডাউন সিনড্রোম কি ধরনের অ্যাবনরমালিটি? Growth abnormal. ক্রোমোজোমাল অ্যাবনরমালিটি। কত নাম্বার ক্রোমোজোমে অ্যাবনরমালিটি থাকে? ট্রাইজোমি 21। ট্রাইজোমি 21। ওকে, আর এটা আমরা কনফার্ম করব কি করে? আমরা যে কনফার্ম করি ক্রোমোজোমাল স্টাডি করি, এই ক্রোমোজোমাল স্টাডিকে বলা হয় ক্যারিওটাইপিং। ঠিক আছে, তোমরা কি আর একটা ক্রোমোজোমাল অ্যাবনরমালিটি কথা বলতে পারবে? So painful. টার্নার সিনড্রোম। গুড, টার্নার ক্লিনেফিল্টার সিনড্রোম। এই ট্রাইজোমিরই আরো একটা অ্যাবনরমালিটি আছে অন্য ক্রোমোজোমে, এডওয়ার্ড সিনড্রোম। এডওয়ার্ড সিনড্রোমে। ওকে, এডওয়ার্ড সিনড্রোম ট্রাইজোমি কত জানো? 18। আর প্যাটাও 13। বাহ, আমি তো ইমপ্রেসড, তোমরা তো অনেক জানো। ওকে, এই ছবিটা দেখো তো, ছবিটা কি শো করছে? ওর সেন্ট্রাল সাইনাসিস আছে, ক্লাবিং আছে প্লাস সাইনোস্ট। নেলবেড গুলিও ব্লুইশ কালার, ওর টাংটা ব্লু, ওর লিপ গুলো ব্লু। হ্যাঁ, এবং ক্লাবিং। তাহলে ব্লুইশ টাং এন্ড লিভ, আর হচ্ছে ক্লাবিং উইথ ব্লুইশ নেল। কি হতে পারে ডায়াগনোসিস? টেট্রালজি অফ ফ্যালট। গুড, ফাইন। টেট্রালজি অফ ফ্যালটের অ্যাবনরমালিটি গুলি বলতে পারবা? টেট্রালজি অফ ফ্যালটে কি অ্যাবনরমালিটি? ওভাররাইটিং অফ দ্য aorta, ventricular septal defect, Right ventricular hypertrophy. আর right ventricular hypertrophy, তিনটা হলো, আর Right outflow obstruction. Right. গুড, রাইট ভেন্ট্রিকুলার আউটফ্লো অবস্ট্রাকশন।
অর্থাৎ ইনফান্ডিবুলার স্টেনোসিস। এটা আগে বলতে হবে, হ্যাঁ। রাইট ভেন্ট্রিকুলার আউটফ্লো ট্র্যাক্ট অবস্ট্রাকশন, হাইপারট্রফি অফ রাইট ভেন্ট্রিকল, তারপরে ভিএসটি, তারপর একটা জন্য কি বললাম, ওভাররাইডিং অফ দ্য আওরটা। ওভাররাইটিং অফ দ্য আওরটা। দুইটা হচ্ছে বেসিক অ্যাবনর্মালিটি দুইটা, একটা হচ্ছে রাইট ভেন্ট্রিকুলার আউটফ্লো ট্র্যাক্ট অবস্ট্রাকশন আর ওভাররাইডিং অফ দ্য আওরটা। এই রাইট ভেন্ট্রিকুলার আউটফ্লো ট্র্যাক্ট অবস্ট্রাকশনের কারণে তোমার রাইট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি হচ্ছে, যেহেতু আউটফ্লো ট্র্যাক্ট অবস্ট্রাকশন ওটার পাম্পিং অ্যাক্টিভিটিটা অনেক বেশি করতে হয়, যার ফলে রাইট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি হয়ে যায়। আর পেশেন্টটাকে সার্ভাইভ করাইতে হবে, এই জন্য ভিএসডি হয়। ওই ওভাররাইডিং অফ দ্য আওরটার কারণে ভিএসডি হয়। তাহলে অ্যাবনর্মালিটিগুলি বলতে হলে আগে এক নম্বরে বলবা রাইট ভেন্ট্রিকুলার আউটফ্লো ট্র্যাক্ট অবস্ট্রাকশন, 2 নম্বর হচ্ছে ওভাররাইডিং অফ দ্য আওরটা, 3 নম্বরে হচ্ছে বিএসডি, 4 নম্বর হচ্ছে তোমার হাইপারট্রফি অফ দ্য রাইট ভেন্ট্রিকল। ওকে, এই এক্সরেটা দেখো, এই ছবিটা দেখো। এই ছবিটা, উপরের ছবিটাতে দেখা যাচ্ছে যে পেশেন্টটা একটু আনকনশাস অথবা লেথার্জিক, আর নিচের এক্সরেটা দেখা যাচ্ছে আমরা স্কিন ফোল্ড দেখেছি, স্কিন ফোল্ডটা একদমই ইনট্যাক্ট অবস্থায় আছে, অর্থাৎ স্কিন ফোল্ড গোজ ব্যাক ভেরি স্লোলি। তাহলে একটা বাচ্চা যদি শাঙ্কেন আইস, লেথার্জি অথবা আনকনশাসনেস এবং স্কিন ফোল্ড গোজ ব্যাক ভেরি স্লোলি, তাহলে ডায়াগনোসিস কি হবে? সিভিয়ার ম্যালনিউট্রিশন। আগে সিভিয়ার ম্যালনিউট্রিশন কেন? আমরা তো কোনো ওয়েটের কথা বলি নাই, হাইটের কথা বলি নাই আমরা। হ্যাঁ, তাহলে অ্যাকুট ওয়াটার ডায়রিয়া উইথ সিভিয়ার ডিহাইড্রেশন, কারণ ও শাঙ্কেন আইস, তার মানে ও ডিহাইড্রেশনের কারণে হয়েছে। ও আমরা তো সিভিয়ার ডিহাইড্রেশন, লেথার্জি পাবো অথবা আনকনশাসনেস পাবো। আর দেখো স্কিন ফুলটা ছেড়ে দেওয়ার পরেও ইনট্যাক্ট আছে, মানে গোজ ব্যাক র্যাপিডলি হয় নাই, আর স্লোলি হইলেও এত একদম সুন্দর ইনট্যাক্ট থাকতো না। তার মানে ভেরি স্লোলি যখন হবে তখন স্কিন ফোল্ডটা এরকম সুন্দর ইনট্যাক্ট থাকবে। তার মানে এটা হচ্ছে তোমার অ্যাকিউট ওয়াটারি ডায়রিয়া উইথ সিভিয়ার ডিহাইড্রেশন। ঠিক আছে, এটা ম্যানেজমেন্টটা ভালো করে জেনে ফেলতে হবে, এটা ভাইবা বোর্ডে ধরবেই। ওকে, নেক্সট কোশ্চেন, নেক্সট পিকচারটা দেখো তো। একটা ছোট বাচ্চা, উপরের থেকে যদি দেখে আসো, চেহারাটা কেমন যেন কোর্স ফেস, মানে খুব শার্প না, খুব মানে ওয়েল লুকিং না, কোর্স ফেস। টাংটা দেখো প্রোট্রুডেড টাং, হ্যাঁ, জিহ্বাটা মনে বের হয়ে আসতে চাচ্ছে, এত বড় জিহ্বাটা যে তার ওরাল ক্যাভিটি তাকে হোল্ড করতে পারছে না, জিহ্বাটা বের হয়ে আসতে চাচ্ছে। আর অন্য কিছু যদি বোঝা নাও যায়, একটা আম্বিলিকাল বড় একটা হার্নিয়া দেখা যাচ্ছে, হ্যাঁ, একটা আম্বিলিকাল হার্নিয়া দেখা যাচ্ছে। তাহলে শার্পটা ছোট বাচ্চাদের যে একটা কিউট ফেসিস থাকে, সেরকম কিউট ফেসিস না, এটা কোর্স ফেস, একটা টাংটা বের হয়ে আসতে চাচ্ছে, আর আম্বিলিকাল হার্নিয়া। বলো তো কি হবে ডায়াগনোসিস? হ্যাঁ, সাইমা বলো, সাইমা শুনতে পাচ্ছ? রোল 45। জি স্যার। এটা বলতে পারবে ডায়াগনোসিস? স্যার অ্যাডেনয়েড স্যার, জানি না, শিওর না স্যার। ওকে, ঠিক আছে। অ্যাডেনয়েড তো বড় বাচ্চাদের হয়, অ্যাডেনয়েড তো হবে। ওকে, এটা হচ্ছে কনজেনিটাল হাইপোথাইরয়েডিজম, নাম শুনেছো? হ্যাঁ, এটা হচ্ছে কনজেনিটাল হাইপোথাইরয়েডিজমের একটা এক্সরে। এরকম এক্সরে যখন থাকবে যে বাচ্চাটার টাংটা প্রোট্রুডিং এবং আম্বিলিকাল হার্নিয়া থাকবে, সাথে কোর্স ফেসটা তো খুব কিউট থাকবে না, ফেসটা একটু একদম মোটা দাব্বা খাওয়া, হ্যাঁ, এরকম। এটা হচ্ছে কনজেনিটাল হাইপোথাইরয়েডিজম। তাহলে কোর্স ফেস। মায়ের যদি হাইপোথাইরয়েডিজম থাকে তাহলে বাচ্চার হবে? হ্যাঁ, মায়ের হাইপোথাইরয়েডিজম থাকলে বাচ্চার হতে পারে। ইউজুয়ালি মায়ের হাইপোথাইরয়েডিজম থাকলেও বাচ্চার হয় না, কিন্তু যদি বাচ্চার থাইরয়েড গ্ল্যান্ড ইনট্যাক্ট থাকে, ভালো থাকে, কারণ থাইরয়েড হরমোন মায়ের কাছ থেকে বাচ্চা পায় না, বাচ্চা নিজের থাইরয়েড হরমোন নিজে তৈরি হয়। অর্থাৎ বাচ্চার যদি থাইরয়েড গ্ল্যান্ডে প্রবলেম হয়, যে জেনেসিস অফ দ্য থাইরয়েড গ্ল্যান্ড, তার থাইরয়েড গ্ল্যান্ডাই তৈরি হয় নাই, অথবা একটোপিক তৈরি হয়েছে, অথবা অন্য কোনো কারণে থাইরয়েড গ্ল্যান্ডটা তার ডিস্ট্রয় হয়ে গেছে, তখন তার এই প্রবলেমটা হবে, বাচ্চার প্রবলেমের কারণে, নট ডিউ টু ম্যাটারনাল কজ। ঠিক আছে স্যার, তাহলে কি হাইপোথাইরয়েড মায়ের বাচ্চা মানে স্যার মানে হবার পর কি থাইরয়েড ফাংশন টেস্ট করার কোনো প্রয়োজন আছে?
হাইপোথাইরয়েড মায়ের বাচ্চাকে যদি কনজেনিটাল বাচ্চা মা যদি হাইপোথাইরয়েড থাকে আর বাচ্চা যদি আফটার ডেলিভারির পরে যদি কিছু সিমটম আমরা দেখি যে ফার্স্ট প্যাসেজ অফ মেকোনিয়াম, প্রথম বাচ্চাটা হাগু পড়লো কত দিনে, উইথিন 24 আওয়ার্সের মধ্যে যদি বাচ্চাটা মেকোনিয়াম পাস করে দেয়, বাচ্চাটা যদি কোনো সিভিয়ার নিউনেটাল জন্ডিস না থাকে, আর বাচ্চার যদি লুকিং ভালো থাকে, এরকম প্রোটোটেড টাং তোমার এগুলো না থাকে, তাহলে না করলেও চলে। তবে যদি করতে চাও করতে পারো, যে একটা হাইপোথাইরয়েডিজম মা ও তার বাচ্চার তার হাইপোথাইরয়েডিজম আছে কিনা, হিডেন আছে কিনা, সেটা আমরা করতে পারি, ম্যান্ডেটরি না। এই ছবিটা দেখো, এই ছবিটা দেখা যাচ্ছে ছোট একটা বাচ্চা, অ্যাপারেন্টলি ভেরি স্মল, আর স্কিনটা একদম শাইনি, বোঝা যায় তোমাদের মোবাইলে, স্কিনটা একদম শাইনি, পিঙ্ক স্কিন, শাইনি পিঙ্ক, এবং খুব অ্যাপারেন্টলি স্মল, মনে হচ্ছে ওজনও কম, দেখতেও ছোট। তাহলে এটা কি বলবো আমরা? ডায়াগনোসিস প্রিম্যাচিউর বেবি। হ্যাঁ, ওকে আমরা কি বলি? প্রিটার্ম উইথ লো বার্থ ওয়েট, প্রিটার্ম উইথ লো বার্থ ওয়েট, ঠিক আছে? এরকম একটা ছবি কিন্তু তোমাদের আমজাদ স্যারের কাছে আছে, হয়তো তোমাদের পরীক্ষা দিতে পারে, প্রিটার্ম উইথ লো বার্থ ওয়েট, ঠিক আছে? তাহলে অ্যাপারেন্টলি স্মল, পিঙ্ক কালার স্কিন, স্কিনটা হলো শাইনি, ট্রান্সপারেন্ট, থিন, তিনটা জিনিস আছে, শাইনি, একদম শাইনি, মনে হচ্ছে কাগজের মতো ট্রান্সপারেন্ট স্কিন, এবং থিন। এটা হচ্ছে প্রিটার্ম উইথ লো বার্থ ওয়েট। এদের ম্যানেজমেন্টটা তোমাদের জানতে হবে, হ্যাঁ, প্রিটার্ম লো বার্থ ওয়েটের ম্যানেজমেন্ট, এটা মুখস্থ বিষয়, বই দেখে মুখস্থ করে ফেলবা। আরেকটা এক্সরে দেখো, এই এক্সরেটা বাচ্চাটা জাস্ট চেস্টের দিকে তাকাও, মনে হচ্ছে একটা ইনড্রয়িং, হ্যাঁ, চেস্টটা একটু মনে হচ্ছে ডিপ্রেসড, মনে হচ্ছে না? অ্যাবডোমিনটা একটু প্রোট্রুডেড, আর জাংশন অফ দা চেস্ট অ্যাবডোমিনের জাংশনে একদমই ডিপ্রেসড হয়ে আছে। তাহলে এটা যদি আমরা বলি রেসপিরেটরি ডিস্ট্রেস, চেস্ট ইনড্রয়িং, হ্যাঁ, তাহলে আমরা ছবিটা দেখে আমরা কি বলতে পারি, কি গেস করতে পারি? যে বাচ্চাটা শ্বাসকষ্ট হচ্ছে। বাচ্চাটা শ্বাসকষ্ট হলে, সিভিয়ার রেসপিরেটরি ডিস্ট্রেস যদি হয়, তাকে আমরা নিউমোনিয়া বলবো অথবা অ্যাকিউট ব্রঙ্কিওলাইটিস বলবো। তাহলে চেস্ট ইনড্রয়িং সাজেস্টিভ, তোমরা ছবিটা যদি তোমাদের হাতে দেওয়া হয়, তোমরা এভাবে বলবা যে স্যার দেয়ার ইজ চেস্ট ইনড্রয়িং সাজেস্টিভ রেসপিরেটরি ডিস্ট্রেস, সো ডায়াগনোসিস মে বি সিভিয়ার নিউমোনিয়া অথবা অ্যাকিউট ব্রঙ্কিওলাইটিস, ঠিক আছে? এই আরেকটা এক্সরে, তাহলে মোটামুটি আজকে পর্যন্ত এই ডেটাগুলি আমি আর তুলিনি কম্পিউটারে, তোমাদেরকে একটা দুইটা ডেটা বলবো, তোমরা একটা আমাকে বলবা, তোমরা a 4 years old boy presented with difficulty in walking for last 6 months and gradual loss of intellectual capability, and child neurologist does the following investigation. Eta parba na. A 7 years old boy presented with pallor and growth failure, যার হিমোগ্লোবিন হচ্ছে 7.5, ESR 40, এভাবে মুখে অবশ্য হয় না। তো ঠিক আছে, আপাতত এই এক্সরে আর তোমার ছবিগুলোই থাকলো, আজকে আর ডেটা বলবো না। হ্যাঁ, তো মোটামুটি এক্সরে গুলো কি তোমাদের কোনো কাজে লাগলো? হ্যাঁ, বলো। স্যার ওই যে স্কাল এক্সরে বা রিস্ট জয়েন্টের এক্সরে, স্যার এগুলোর ক্ষেত্রে স্যার অন্য বর্ণনা কি দিব? ওকে, স্কাল এক্সট্রা বলবা যে ইটস এক্সরে স্কাল শোয়িং, সরাসরি যদি বলে ফেলো যে হেয়ার অন এন্ড অ্যাপিয়ারেন্স, হ্যাঁ, তাহলে ইট মে বি এক্সরে অফ থ্যালাসেমিয়া, তাহলে তোমাকে অ্যাকসেপ্ট করে নেবে। হ্যাঁ, এক্সরে স্কাল শোয়িং হেয়ার অন এন্ড অ্যাপিয়ারেন্স। আর যদি ধরো একটা হ্যান্ডের এক্সরে মধ্যে এটা তুমি এক্সরে হ্যান্ড বলতে পারো, সুইং, কাপিং,
কাপিং অফ দ্য মেটাফাইসিস বলবা এভাবে, কাপিং অফ দ্য মেটাফাইসিস, ফ্রেইং অফ দ্য মেটাফাইসিস, widening of the metaphysis, and generalized osteopenia. So it is a X-ray of rickets. এভাবে বলতে পারো। Yes. তো ঠিক আছে, তাহলে আজকে এ পর্যন্তই। তোমাদের কোনো কোশ্চেন আছে? তাহলে আমি যে এক্সরে গুলো দেখালাম এগুলো তোমরা একটু পড়বা, হ্যাঁ, এক্সরে গুলো পড়বা। এবং এক্সরে থেকে তো আসলে কোশ্চেন ডিপে ঢুকবে, ক্লিনিক্যালি ঢুকবে, এবং একটা এক্সরেকে কোরিলেট করে ওইটা ডিজিজটা তুমি করে ফেলবা। হ্যাঁ, ডিজিজটার ক্লিনিক্যাল প্রেজেন্টেশন কি হবে, ইনভেস্টিগেট, জাস্ট 4-5টা হেডিং এ পড়বা যে এক্সরেটা আমি দেখলাম যে এটা একটা কনসালটেশন এক্সরে, তাহলে ওর আমি এক্সামিনেশন ফাইন্ডিংস কি পাবো, পেশেন্ট আমাকে কি নিয়ে প্রেজেন্ট করবে, তাকে যদি আমি ফার্দার ইনভেস্টিগেশন করি তাহলে কি কি ইনভেস্টিগেশন করব, তাকে আমি ম্যানেজমেন্ট কি দেব। এই 4-5টা হেডিং এ তুমি এক্সরে যদি পড়ো তাহলে তোমার ওই ডিজিজটাও পড়া হয়ে যাবে। হ্যাঁ, এই তো ঠিক আছে, তাহলে আজকে এ পর্যন্তই। পিডিএফ ফাইলটা আমাকে পাঠিয়ে দিলে, মেল করে দিলে আমি স্যার সবাইকে দিতে পারবো। এটা কি আবার পাঠাতে হবে? স্যার ওই যে দেখতে পারবো আবার এক্সরে গুলো, এই জন্য। তো ঠিক আছে, আমি পাঠিয়ে দেবো। থ্যাংক ইউ। তো ঠিক আছে, থ্যাংক ইউ। হ্যাঁ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম স্যার আসসালামু আলাইকুম।